আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগদান করলেন এবং রাজ্যসভায় বিজেপি তাদের 3 প্রার্থীকে কার্যত নিশ্চিত করে ফেলল। রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই এবং 14ই জুলাইয়ের আগে বিজেপি 3 এমন সদস্যকে তাদের দলে যোগদান করালেন, তা একদম রাজ্যসভার যোগ্য উত্তরাধিকারী, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কিন্তু এই যোগদানের পর নিঃসন্দেহে একাধিক বিতর্কিত প্রশ্নচিহ্ন উঠবে। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, এটাও কিন্তু বড়সড় আঙিনায় আজকে সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সুখেন্দু শেখর রায় দিনের পর দিন তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন। সুস্মিতা দেব, যাকে আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেসের আসামে শক্তি বৃদ্ধি করার একটা পরিকল্পনা ছিল, সেই সুস্মিতা দেবও এখন বিজেপিতে যোগদান করলেন। প্রকাশ চিক বড়াইক, যিনি বিজেপিতে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে, তিনিও কিন্তু তৃণমূলের অন্যতম বড় সম্বল ছিলেন। কিন্তু এই যোগদানকে কেন্দ্র করে এত বিতর্ক কেন? প্রথমত, এমন একটি দল থেকে এরা বিজেপিতে যোগদান করলেন, সেই দল সম্পর্কে ভালো কথা বলার মতো একটা বা দুটো সেন্টেন্সও খুঁজে পেতে কষ্ট হয়। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান, এটা হয়তো বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির জন্য ভালো, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে দিনের পর দিন যে বিজেপি কর্মীরা বিজেপির জন্য রক্তপাত করেছেন বা রক্ত ঝরিয়েছেন, তারা কি খুব সহজে বিষয়টি মেনে নেবেন? শ্রমিক ভট্টাচার্য কিছু মাস আগেই একটি কথা বলেছিলেন এবং এর ফলে আমরা বুঝতে পেরেছিলাম যে যেভাবে তৃণমূলের থেকে একাধিক বিধায়ক সাংসদ কার্যত তৃণমূল ছেড়ে বিজেপিমুখী হচ্ছেন, তাতে এই লক গেটটি খোলা ছিল কার্যত সময়ের অপেক্ষা। এবং 10-15 দিনের মধ্যেই অবশেষে বিজেপি লক গেট খুলল এবং একে একে তৃণমূল সাংসদ যারা রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছিলেন, তারা বিজেপিতে যোগদান করলেন এবং সংখ্যাটা কিন্তু আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে, কারণ আজকেই নবান্নে আরো গুরুত্বপূর্ণ কিছু মিটিং অনুষ্ঠিত হলো, যেখানে খোদ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন শতাব্দী রায় ও ইউসুফ পাঠান। অর্থাৎ অচিরেই যদি আমরা আরো বেশি তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিজেপিতে যোগদান করতে দেখি, তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এই পুরো বিষয়টিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো রাজনৈতিক প্রেক্ষাপটে এর ভূমিকাটা কি হবে, এবং কিছুটা সেকেন্ড ভার্সানে বিজেপি কর্মীরা এই পুরো বিষয়টিকে মেনে কতটা নিতে পারবেন, কেন কষ্ট পাবেন সে বিষয়ে। প্রথমত দেখুন, রাজনীতিতে অনেক বৃহত্তর স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিতে হয়। এক্ষেত্রে ধরে নেওয়া যায় বিজেপি অনেক বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ছোট্ট বা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিল। 2029-এ লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যদি তৃণমূলকে একদম শূন্যে নামাতে হয়, তাহলে এই যোগদানগুলো করা প্রয়োজন, তা অমিত শাহ খুব ভালো করে জানেন। কারণ 2029-এর নির্বাচনে বিজেপির কাছেও কিন্তু চ্যালেঞ্জ হতে পারতো এই বাংলা, কারণ বাংলাতে একমাত্র তৃণমূল কংগ্রেসের সৌজন্যে বিজেপি কিন্তু বরাবর ব্যাকফুটে থাকে এবং এনডিএ জোট যেটা বর্তমানে শক্তিশালী জায়গায় পৌঁছেছে, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌজন্যে সেই জোটও এবছর নির্বাচনের পর একটু টালমাটাল জায়গায় ছিল। দক্ষিণ এবং বিহার সাহায্য করেছে বলে এনডিএ জোট শক্তিশালী জায়গায় পৌঁছয়। ফলে বাংলা থেকে যদি বিজেপি সর্বাধিক আসন সুনিশ্চিত করতে পারে, তাহলে 2029-এর বৈতরণী পার করতে বিজেপির কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর এর জন্য প্রয়োজন তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেওয়া, তৃণমূলকে বিলীন করে দেওয়া। ফলে এই বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে আজকে এই যোগদানগুলো হচ্ছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের 1 মাস পরে একাধিক তৃণমূল সাংসদ বিধায়করা যেভাবে বিজেপি থেকে ড্রাইভটি দিয়েছেন, তা কি গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তারা কি খুব সহজে মেনে নেবেন? কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কার্যত উঠে যাওয়ার মতো করে বেঁচে আছে এবং একাধিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। দিল্লিতে হাই ভোল্টেজ একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উপস্থিত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই মিটিং এর পর নিশ্চিত হয়ে যায় দেব, জুন মালিয়া, রচনা ব্যানার্জির মতো তারকা সমৃদ্ধ তৃণমূল সাংসদরা বিজেপিতে যোগদান করছেন এবং সরাসরি বিজেপি না হলেও তারা এনডিএ জোটকে সমর্থন করে একটি নতুন পার্টি, সোকল্ড একটি নতুন পার্টিতে সদস্য হয়ে যোগদান করে লোকসভা এবং রাজ্যসভায় ভেসে আছেন। কিন্তু এই যে পার্টিতে তারা যোগদান করলেন, সেই পার্টি যে বিজেপিরই বি টিম,
তা বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আজকে যখন সেই বি টিম থেকে এই সকল সদস্যরা এ টিমে যোগদান করছেন, তাহলে কষ্ট পাওয়ার মতো কি হলো সেটা আমি বুঝতে পারছি না। একাধিক বিধায়ক যারা কালীঘাট তৃণমূলের অংশ ছিলেন, তারা বেরিয়ে এসে খোদ ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন। এক্ষেত্রেও অর্থাৎ রাজ্য বিধানসভাতেও তৃণমূল কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা জায়গায় চলে গেল। এবং এই যে ঋতব্রত তৃণমূল, যারা সোকল্ড রাজ্যের বর্তমানে বিরোধিতার জায়গায় আছে, তারাও যে বিজেপির বি টিম, সেটা বুঝতেও তো কারোর অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের একটাই ভালো লাগার বিষয় যে তৃণমূলটা শূন্য হচ্ছে, মানে বিধানসভাতেও কালীঘাট তৃণমূলের পাওয়ার কমছে, শক্তি কমছে, এবং লোকসভা রাজ্যসভাতেও যারা তৃণমূলপন্থী সাংসদ ছিলেন, তৃণমূলের যে শক্তি ছিল, তা কিন্তু কার্যত বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া এই বিষয়টা কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক বিশ্লেষক কিংবা সাধারণ মানুষকে কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশে আছি বলে অনুভব করাবেন না, তা কিন্তু স্পষ্ট। বিরোধিতা প্রয়োজন এই জন্যই প্রয়োজন, কারণ সুস্থ গণতান্ত্রিক প্রেক্ষাপটে বিরোধিতা না থাকলে তাহলে গণতন্ত্র শক্তিশালী হয় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের একের পর এক সাংসদ বিধায়করা যেভাবে ড্রাইভ দিয়ে বিজেপি পন্থী হয়ে গেলেন, সেখানে বিরোধিতার জায়গাটাই কিন্তু শূন্য হয়ে গেল। আজকে শ্রমিক ভট্টাচার্য লক গেট খুললেন ভালো তৃণমূলদের জন্য, এরকম ভাবার কোনো দরকার নেই। কারণ তৃণমূলের মধ্যে কে ভালো কে খারাপ, এই ভেদাভেদটাই করবে কে? শেষ 10 বছরে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের যে বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে, তারা যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, তাদের মধ্যে থেকে কে ভালো আর কে অতি ভালো, কে কম ভালো, কে বেশি ভালো, এই ভেদাভেদ করতে গিয়ে মাথার চুল কটা থাকবে, তা কিন্তু বড় প্রশ্নচিহ্ন। তবে এই সিদ্ধান্ত বিজেপিকে হয়তো শক্তিশালী করবে, তৃণমূলকে হয়তো আরো শূন্যের জায়গায় নিয়ে যাবে, বিরোধিতার জায়গা হয়তো সম্পূর্ণ শেষ করে দেবে, কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড লেভেলে যারা দিনের পর দিন বিজেপির হয়ে রক্ত ঝরিয়েছেন, তাদেরকে কিন্তু খুশি করবে না। কেন খুশি করবে না? মনে রাখতে হবে 2021-এর পর বাংলাতে ভোট পরবর্তী হিংসার সংখ্যা পৌঁছেছিল সর্বোচ্চ জায়গায়। শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, কোনো মিছিল করতে গেলে সকলের আগে হাইকোর্টে যেতেন, কারণ উনি বুঝে গেছিলেন পুলিশ আর পারমিশন দেবে না। গ্রামগঞ্জে একাধিক বিজেপি কর্মীরা দিনের পর দিন খুন হয়ে গেছেন তৃণমূলের হাতে, এবং যাদের হাতে খুন হয়েছেন তারা পাড়ার ছুটকো নেতা হলেও তাদের মাথায় কিন্তু বসেছিলেন এই তৃণমূলের বিধায়ক, সাংসদ এবং এই সকল পদাধিকারীরা, যারা এখন বিজেপি মুখী। তাই গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে বিজেপি সমর্থকরা যাদের বিপক্ষে লড়াই করলেন, এখন তাদেরকেই কার্যত নেতা হিসাবে মেনে নিতে হবে, যা কখনোই সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের উদাহরণ হতে পারে না। ফলে শ্রমিক ভট্টাচার্য যেটা করলেন কিংবা অমিত শাহরা যে সিদ্ধান্ত নিলেন, তা হয়তো বিজেপিকে বৃহত্তর প্রেক্ষাপটে তৃণমূলকে নিশ্চিহ্ন করে শক্তিশালী করবে ভারতীয় মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে। কিন্তু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি যদি তাদের নিজস্ব কর্মীদের আবেগকেই গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বড়সড় প্রশ্নের মুখে পড়তে হতে পারে। মনে রাখবেন, অভিষেক ব্যানার্জিও কিন্তু চেয়েছিলেন বিরোধী শূন্য রাজ্য, এবং ঝালদা নির্বাচন, উপনির্বাচন, মানে যেখানে পৌরসভা নির্বাচন হয়েছিল, সেখানে একটিমাত্র জায়গায় কংগ্রেস জিতেছিল বলেও সেখানে পরবর্তীকালে বিরোধী শূন্য করে দেওয়া হয়, যা নিয়ে কলকাতা হাইকোর্টেও কেস করা হয়েছিল। ফলে বিরোধী শূন্য করতে চাওয়া, এটা যে কত বড় বিপজ্জনক প্রবণতা, তার সার্থক উদাহরণ কিন্তু এই তৃণমূল কংগ্রেস। এবং বিজেপি যদি একই কাজ করে, তাহলে কিন্তু গ্রাউন্ড লেভেলে কর্মীদের মনোবল ভাঙবে। যারা দিনের পর দিন মার খেয়ে এখন উঠে দাঁড়িয়েছেন, তারা কিন্তু ঘরে বসে যেতে বাধ্য হবেন, কারণ আবেগ দিয়ে রাজনীতি বেশি দিন করা যায় না। রাজনীতি করার জন্য বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমন কিছু তথ্য, এমন কিছু উদাহরণ স্থাপন করতে হয়, যেগুলো লোকাল লেভেলে বেঁচে থাকার রসদ হিসাবে গণ্য হতে পারে কর্মীদের। তাই এই সিদ্ধান্ত কতটা ভালো কতটা খারাপ সে তো সময় বলবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আপাতত কমেন্টে জানাবেন। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং শিবম দাসের ইউটিউব চ্যানেল।